আবারও নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নিয়ে আসলাম ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। এটা ম্যানেজমেন্ট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বইয়ের লাস্ট চ্যাপ্টার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। অধ্যায়টি অতীব 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 গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এবং আমি সর্বপ্রথমে তোমাদের জন্য নিয়ে আসলাম সূত্র। কি করলে এই অধ্যায়টি অবশ্যই তোমরা পারবে, সেই জন্য আমি নিয়ে আসলাম তোমাদের সামনে সূত্রগুলোকে যত প্রকারে সহজ করে বলা যায় সেই সূত্রগুলোকে আমি অবশ্যই সহজ করে বলবো। তার আগে আমরা একটু আসি ওয়ার্কিং ক্যাপিটাল কাকে বলে। ওয়ার্কিং ক্যাপিটাল বলতে বোঝায় কার্যকরী মূলধন। কার্যকরী মূলধন হচ্ছে চলতি সম্পত্তি, মানে দৈনন্দিন কাজকাম করার জন্য যে মূলধনটা থাকা আবশ্যক, যে চলতি সম্পত্তি যখন থাকা আবশ্যক তাকেই বলা হয় কার্যকরী মূলধন। দেখো প্রিয় শিক্ষার্থী, একটু একটু যদি টেকনিক একটু যদি মাথায় এই সূত্রগুলো রাখতে পারো, তাহলে তোমরা অবশ্যই অবশ্যই এই অধ্যায়টি করতে পারবে। দেখো কি সূত্র, তাহলে আমরা প্রথমে আসব। এখন আমরা বলছি চলতি সম্পত্তি। তাহলে চলতি সম্পত্তি কি? চলতি সম্পত্তি হচ্ছে যে সম্পদ 1 বছরের নগদ টাকার ভিতরে রূপান্তর করা যায় তাকেই বলা হয় চলতি সম্পত্তি। আবার বলি, যে সম্পত্তি 1 বছরের মধ্যে নগদ অর্থে রূপান্তর করা যায় তাকে কি বলা হয়? চলতি সম্পত্তি। অবশ্যই তাহলে চলতি সম্পত্তি আমরা চিনি, কারণ যেহেতু আমরা ফাইনাল ইয়ারে পড়ি অবশ্যই আমরা কারেন্ট অ্যাসেট গুলো চিনবো। আর এইখান থেকে যদি আমি বলি নেট ওয়ার্কিং ক্যাপিটাল কাকে বলে, চলতি সম্পত্তি থেকে চলতি দায় বাদ দিলে যা পাওয়া যায় সেটাকে বলা হয় নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে আমাদের এই অঙ্ক করতে গেলে কোন কোন সম্পদগুলো আসে চলতি সম্পদের ভিতরে দেখো, তাই তোমাদের সামনে আমি নিয়ে আসলাম। প্লিজ খেয়াল করো, প্রথমে আমরা লিখছি কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটের ভিতরে কি লিখছি? ক্যাশ। কি লিখেছি? ক্যাশ লিখেছি। এরপর লিখেছি র মেটেরিয়াল। র মেটেরিয়াল হচ্ছে কাঁচামাল। কোনো কিছু উৎপাদন করতে গেলে যে মালটা অবশ্য দরকার, যেসব উপকরণ প্রয়োজন তাকেই বলা হয় কাঁচা মাল। তাহলে দেখো র মেটেরিয়াল অঙ্কে আমরা কিভাবে র মেটেরিয়াল বের করতে পারবো। অঙ্কে যে প্রোডাকশন থাকবে, যে প্রোডাক্টটা প্রোডাকশন দেওয়া থাকে, একটা লিমিটেশন দেওয়া থাকে একটা প্রতিষ্ঠানের উৎপাদন করার জন্য, এত প্রোডাকশন উৎপাদন করতে হবে বা এতটুকু উৎপাদন করা সম্ভব, তাকে বলা হয় প্রোডাকশন। আচ্ছা, থাকবে সেই প্রোডাকশনকে র ম্যাটেরিয়ালের পিইউসি পার ইউনিট কস্ট ও সিপি কনভার্সেশন পিরিয়ড দিয়ে গুণ করে 360 অথবা 12 অথবা 52 দিয়ে ভাগ করলে র মেটেরিয়াল কস্ট, র মেটেরিয়াল পাওয়া যাবে। কেন আমরা 360? যদি আমি দিনে করি তাহলে 360 দিয়ে ভাগ করতে হবে, যদি আমি বছরে করি তাহলে মাসে করি তাহলে আমার ভাগ করতে হবে 12 দিয়ে, আর যদি আমি সপ্তাহে করি তাহলে ভাগ করতে হবে 52 দিয়ে। এরপরে আসি ওয়ার্কিং প্রসেস। ওয়ার্কিং প্রসেস শব্দের অর্থ হচ্ছে চলতি কাজের মজুদ। দেখো একটা কাজ চলতেছে, তাহলে ওই কাজের 100% র মেটেরিয়াল প্রয়োজন, মানে লেগে গেছে। কারণ মনে করো একটা কাজ, আমি একটা বাড়ি বানাচ্ছি, বাড়ির সবকিছু কমপ্লিট কিন্তু রং করা হয় নাই বা অন্যান্য যেসব কাজ টুকিটাকি কাজ বাকি আছে, তাহলে এই জন্য আমাদের এটাকে বলা হয় চলতি কাজের মজুদ। কেন? কারণ কি বাড়ির যত কাঁচামাল লাগা সেটা কিন্তু লেগে গেছে, এই জন্য কাঁচামাল সবসময় 100% হয়, এবং লেবারের কাজ থেকে গেছে লেবার হয় 50%, এবং বাকিটুকু ফ্যাক্টরির ভিতরে করতে হবে, তাই ফ্যাক্টরি ওয়ার্ড হয় 50%। তাহলে দেখো আমরা কি লিখছি? 3টি উপাদানের সমন্বয়ে রেট দিয়ে প্রোডাকশন ও কনভার্সেশন পিরিয়ডকে গুণ করে 12, 52 অথবা 360 দিয়ে ভাগ করলে ওয়ার্কিং প্রসেস হয়। এখন কোন উপাদান? 3টি উপাদান, 3টি যথা। দেখ কি লিখছি? র মেটেরিয়ালের রেট 100%, ডিরেক্ট লেবারের রেট 50%, ফ্যাক্টরি ওয়ার্ডের রেট 50%। এখন আসি ফিনিশ গুডস। তাহলে এই ফিনিশ গুডস থেকে চূড়ান্ত পণ্য তৈরি হয়ে গেছে যা মার্কেটে বিক্রি করার জন্য অ্যাভেলেবল পাওয়া যাবে, সেটা হচ্ছে চূড়ান্ত পণ্য, ফিনিশ গুডস। 3টি উপাদানের সমন্বয়ে রেট দিয়ে প্রোডাকশন ও কনভার্সেশন পিরিয়ডকে গুণ করে 12, 52 অথবা 360 দিয়ে ভাগ করলে ফিনিশ গুডস হয়। উপাদান 3টি যথা র মেটেরিয়ালের রেট 100%, ডিরেক্ট লেবারের রেট 100%, ফ্যাক্টরি ওয়ার্ডের রেট 100%। এখন আসি আমরা ডেটর্স। ডেটর্স মানে কি? দেনাদার। দেনাদারের ব্যাপারটা হচ্ছে আমরা বাকিতে পণ্য দ্রব্য বিক্রয় অথবা যদি কোনো সেবা দিয়ে থাকে তাহলে দেনাদারের উৎপত্তি হয়।
তাহলে সেই দেনাদার দেখো 3টি উপাদানের সমন্বয় রেট দিয়ে অথবা 4টি উপাদানের রেট দিয়ে প্রোডাকশন ও কনভারসেশন পিরিয়ডকে গুণ করে 12, 52 অথবা 360 দিয়ে ভাগ করলে ডেটর্স হয়। উপাদান 3টি বা 4টি যথা র মেটেরিয়ালের 100%, ডিরেক্ট লেবার আছে 100%, ফ্যাক্টরি ওয়ার্ড আছে 100% এবং সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওয়ার্ড আছে 100%। আর একটা সম্পদ আসে সেটা হচ্ছে প্রিপেইড এক্সপেন্স। তার ভিতরে কি থাকতে পারে? প্রিপেইড রেন্ট বা প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেইড এক্সপেন্সও কিন্তু চলতি সম্পদ। এগুলো হচ্ছে আমাদের সম্পদ। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আসবো কারেন্ট লাইবিলিটিস। লাইবিলিটিস ভিতরে কি কি যায়? ক্রেডিটর্স প্রোডাকশনকে র ম্যাটেরিয়ালের রেট দিয়ে, কাকে দিয়ে? র ম্যাটেরিয়ালের রেট দিয়ে ও কনভারসেশন পিরিয়ড দিয়ে গুণ করে 360 অথবা 12 অথবা 52 দিয়ে ভাগ করলে ক্রেডিটর্স হয়। আচ্ছা 360 আমরা যখন দিনে করবো 360, যখন আমরা মাসে করবো তখন 12, যখন আমরা সপ্তাহে করবো তখন 52। এরপর আসি ডিফার্ড ওয়েজেস। ডিফার্ড ওয়েজেস অর্থাৎ বিলম্বিত বা বকেয়া মজুরি প্রোডাকশনকে লেবারের রেট ও কনভারসেশন পিরিয়ড দিয়ে গুণ করে 360 অথবা 12 অথবা 52 দিয়ে ভাগ করলে ডিফার্ড ওয়েজেস হয়। ডিফার্ড ওভারহেড প্রোডাকশনকে ওভারহেড রেট দিয়ে রেট ও কনভারসেশন পিরিয়ড দিয়ে গুণ করে 360, 12 বা 52 দিয়ে ভাগ করলে ডিফার্ড ওভারহেড হবে। আরো একটা আছে কি? আনআর্নড রেভিনিউ যদি থাকতে পারে, যদি থাকে আর কি, তাহলে আমরা দিব। এইগুলো হচ্ছে আমাদের দায়। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই কয়েক সূত্র যদি আমরা মনে রাখতে পারি তাহলে এখন আমরা কি করব? দায়গুলো দেখলাম, তাহলে আমরা সম্পদ থেকে টোটাল অ্যাসেটস থেকে টোটাল কারেন্ট লায়াবিলিটিস বিয়োগ করে দিলে আমাদের বের হয়ে যাবে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে অবশ্যই তোমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ এই সূত্রগুলো দিয়ে রাখলাম। আমরা পরবর্তী ক্লাসে তোমাদের জন্য অবশ্যই অঙ্ক নিয়ে আসবো। সবাই তোমরা ভালো থাকো এবং আমার পেজটিকে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও এবং আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবার জন্য অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকো। থ্যাংক ইউ।